তো এই যে বলা হয়েছে যে এখানে দিনে 26,000 গাড়ি চলবে, এই 26,000 গাড়ি তো পুরো হাওর এলাকায় নাই। যারা এই ভোগাস ফিজিবিলিটির সঙ্গে জড়িত ছিল, সেতু বিভাগ সহ যারা, তাদের বিচার হওয়া উচিত। আচ্ছা, এই সড়কের জন্য ভয়াবহ কনসিকুয়েন্স ফেস করতে হবে হাওরকে, আজ না হয় কাল। 648 কোটি টাকায় ডেমো ট্রেন কিনেছে। সরকারের নিয়ম ছিল যে কোনো প্রকল্পের ব্যয় যে 50 কোটি টাকার বেশি হয় সেটাকে ফিজিবিলিটি করতে হবে। জনপ্রতি ভাড়া কমপক্ষে হবে 4500 টাকা। ভাই, বিমানে আপনি যাইতে পারতেছেন 3200, 3300, 3500 টাকা দিয়ে, আপনি কেন 4500 টাকা ট্রেনে যাবেন? সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন রাজীব আহমদ, বিশেষ প্রতিনিধি দৈনিক সমকাল। রাজীব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বিশেষ সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। সংবাদে বিভিন্ন বিশ্লেষণ থাকে, সেই হিসেবে আজকে আমাদের কাছে দুটি সংবাদ মোটা থেকে আমরা আলোচনা করতে চাই। একটি হচ্ছে দৈনিক আমার দেশ আজকে প্রধান শিরোনাম করেছে, হাওর ধ্বংস করে আব্দুল হামিদের প্রমোদ সড়ক। অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার এলাকা কিশোরগঞ্জে যে ওয়াল ওয়েদার সড়ক বলা হয়, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, এই 3 উপজেলার মধ্যকার যে সড়কটি, সেই সড়কটি নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন। রাজীব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আব্দুল হামিদ তিনি 2 টার্ম বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং তারও আগে স্পিকার ছিলেন, তারও আগে তিনি পলিটিশিয়ান ছিলেন, এমপি ছিলেন। তো কিশোরগঞ্জে হাওর বেষ্টিত জায়গায় এই তিনি যে প্রকল্পটি করলেন, এটা কি তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা ছিল নাকি সেখানকার মানুষের প্রয়োজন ছিল? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই সংক্রান্ত একটি খবর আমারই করা একটি প্রতিবেদন গত 11 অক্টোবর সমকালে প্রধান প্রতিবেদন হয়েছিল, লিড হয়েছিল। আপনার এই যে সড়কটি হয়েছে, যেটি অল ওয়েদার সড়ক 900 কোটি টাকার, এবং আরেকটি উড়াল সড়ক মিঠামইন ইটনায়, সেটি 5,000 কোটি টাকা, সেটি হয়নি। এই 5,000 কোটি টাকার যে উড়াল সড়কের পরামর্শক ছিল বুয়েট, এবং বুয়েটের জন্য 20 কোটি টাকা নিয়েছে। তো পরামর্শক প্রতিষ্ঠান বুয়েট যখন যেসব প্রতিষ্ঠানের তথ্যের জন্য চিঠি দিত, সেই চিঠিতে বলা থাকতো মহামান্য রাষ্ট্রপতির সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রকল্প উমুক। তো রাষ্ট্রপতি তো কোনো প্রকল্প বাস্তবায়ন করে না, প্রকল্পের কাজ তো রাষ্ট্রপতির না, প্রকল্পের কাজ হচ্ছে মন্ত্রণালয়ের বা সংশ্লিষ্ট অধিদপ্তরের। তো এইভাবে প্রকল্পটি আসলে অনুমোদন নেওয়া হয়েছিল। আমি উড়াল সড়কের যেটি বলছি, সড়কের প্রসঙ্গে একটু পরে আসছি। তো উড়াল সড়কের এখন সরকারের একটি নিয়ম হচ্ছে যে আপনি কোনো প্রকল্পে লোকসান হবে এটি দেখালে সরকার প্রকল্প অনুমোদন দিতে পারবে না, এটা নিয়ম নেই। শেখ হাসিনা সরকার হোক আর যে সরকার হোক, তো প্রকল্প অনুমোদন নেওয়ার জন্য নানান রকম বিষয় যোগ করা হয় যে এই প্রকল্প বাস্তবায়ন করলে এই লাভ হবে, ওই লাভ হবে, এরকম একটা লাভের গল্প শোনানো হয়। গল্প শুনিয়ে তারপরে প্রকল্প বাস্তবায়ন করা হয়। যেমন আমি আপনাকে বলি যে এই যে উড়াল সড়ক বাস্তবায়নের ক্ষেত্রে যে এরকম গল্প শোনানো হয়েছিল, যেটা আপনি যদি জানেন তাহলে আপনি অবাক হবেন, যে বলা হয়েছে যে এই সড়ক দিয়ে দিনে 26,000 গাড়ি চলবে, যে উড়াল সড়ক হবে। হাওরের মতো একটি ফাঁকা জায়গায়, যেখানে কোনো অবকাঠামো নাই এবং সিলেটের সঙ্গে আপনার এখনো কোনো সংযোগ তৈরি হয়নি, সেই হাওরে 26,000 তো যানবাহনই নাই। এই 26,000 গাড়ি আসলে কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ হবে? মানে এই রুটটা কোথায়? মানে আসলে যেটা মিঠামইন ইটনার হাওরের কথা বলছি, আপনি যে এই যে অল ওয়েদার রোড যেটার কথা বলছেন, 900 কোটি টাকা, সেটি থেকে মরিচখালী থেকে উঠে যাবে এলিভেটেড এক্সপ্রেসে, সেটিকে নামবে হচ্ছে ওই ইটনাতে, যেখানে আব্দুল হামিদ সেনানিবাস করার কথা ছিল, সেটি থেকে সরকার অবশ্য সরে এসেছে। তো এই যে বলা হয়েছে যে এখানে দিনে 26,000 গাড়ি চলবে, এই 26,000 গাড়ি তো পুরো হাওর এলাকায় নাই, এই পুরো 3 উপজেলায় নাই। তাহলে এই 26,000 গাড়ির আলাপ আসলো কোথা থেকে? মুদ্রা বিষয় হচ্ছে এই প্রজেক্টটাকে আসলে ভায়াবল দেখানোর জন্য 26,000 বলা হয়েছে, মানে বলা হয়েছিল যে 26,000 গাড়ি চলবে। আচ্ছা, যেমন আরেকটা বিষয় যে বলা হয়েছে যে এইখানে 2030 সালে দৈনিক প্রতিদিন বাস চলবে 1,382টা এই রাস্তায়। ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা খুলনা, ঢাকা বরিশাল রোডেও এত বাস চলে না, 1,382টা। আচ্চ্ছা, তারপরে বলা হয়েছে যে এই এলিভেটেড এক্সপ্রেস হলে 2027 সালে আপনার 13,217টি মোটরসাইকেল চলবে প্রতিদিন। পদ্মা সেতুতে এখনো 15,000 মোটরসাইকেল চলে না। হাওড়ে আপনি এগুলো পাবেন কোথায়? হাওড়াতে এতগুলো ভেহিকেল পাওয়া সম্ভবই না। যে বাস, যে গাড়ি, যে ট্রাক, যে মোটরসাইকেলের কথা বলা হচ্ছে, এগুলো সম্ভবই না। আচ্ছা, এগুলো এখন কেন দেখানো হয়েছে? এগুলো দেখানো হয়েছিল কারণ বলা হচ্ছিল যে এই 26,000 গাড়ি চললে যে পরিমাণ টোল আসবে, এই টোল দিয়ে 20 বছরের মধ্যে নির্মাণ ব্যয় উঠে আসবে। আসলে তো এগুলো সম্ভব ছিল না। এই পুরো ফিজিবিলিটি ছিল বোগাস
যারা এই বোগাস ফিজিবিলিটির সঙ্গে জড়িত ছিল, সেতু বিভাগ সহ যারা, তাদের বিচার হওয়া উচিত। আচ্ছা, আব্দুল হামিদ সাহেব 2023 সালের এপ্রিলে বিদায় নিলেন। উনি বিদায় নেওয়ার ঠিক উনি এপ্রিলের 24 তারিখ বিদায় নিলেন। ওই মার্চ মাসে এপ্রিলের প্রথম সপ্তাহের যে একনেক সভা ছিল, সেখানে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল তার বিদায়ের আগ মুহূর্তে। এটি ওনার প্রচন্ড প্রেশার ছিল যে এই প্রকল্পটি অনুমোদন দিতে হবে। আচ্ছা, তারপর ওনার ছেলে এই যে 7 জানুয়ারি ডামি নির্বাচন ছিল, এই ডামি নির্বাচনে ওনার ছেলে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হয়েছিলেন। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 5টি বৈঠক হয়েছে। 5টি বৈঠকের এজেন্ডাতেই ছিল হাওরের অল ওয়েদার রোড আর উড়াল সড়ক। এগুলার কি অবস্থা, এই নিয়ে আলাপ হতো। আচ্ছা, যাই হোক, এবার আমি একটা অল ওয়েদার সড়কে ফিরি। অল ওয়েদার সড়ক যেটি হয়েছে, সেটার পিডি এখন দেশে নেই, উনিও বিদেশ চলে গেছেন অবসরের পর। সেটাও একটু বোগাস প্রকল্প। বোগাস এই অর্থে যে আপনি যদি বলেন যে হাওরের মধ্যে যে সড়ক হয়েছে, হ্যাঁ সড়ক হলে তো ভালো হয়েছে, সড়ক তো খারাপ কিছু না, সড়ক হলে মানুষের সুবিধা হয়। কিন্তু আপনি হাওরের অতি মূল্যবান জমি নষ্ট করেছেন এই সড়ক করতে গিয়ে। 2 নম্বর যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, হাওরের বুক চিরে এই সড়ক হয়েছে 28 কিলোমিটার সড়ক, এবং 1 কিলোমিটার 100 কিলোমিটার পর পর পানি যাওয়ার ব্যবস্থা আছে। হাওরে এখন যে উজান থেকে যে পলি আসে, সেই পলি এই সড়কের কারণে আটকে যাচ্ছে। সড়কের যে পূর্ব পাশ, আপনার উত্তর পূর্ব পাশ, সেইখানে পানি আর দক্ষিণ পশ্চিম পাশের পানির পার্থক্য তৈরি হয়ে গেছে। সেডিমেন্টেশন নামতে পারছে না, এবং আপনাকে এই সড়কের জন্য ভয়াবহ কনসিকুয়েন্স ফেস করতে হবে হাওরকে, আজ না হয় কাল। দেখেন একটা জিনিস দেখেন, যে বন্যা নিয়ন্ত্রণে সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হচ্ছে জার্মানি এবং নেদারল্যান্ড। জার্মানি 2017 সালে ভয়ঙ্কর বন্যাতে ডুবে গেল, 100 বছরের সর্বোচ্চ বন্যা। 21 সালে এসে নেদারল্যান্ড 100 বছরের সর্বোচ্চ বন্যায় ডুবে গেল। তো তারা তো নেদারল্যান্ডের প্রায় 17,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া সমুদ্র থেকে রিক্লেম করা, তারা ওয়াটার ম্যানেজমেন্টে এত অভিজ্ঞ। সেই নেদারল্যান্ড শেষ পর্যন্ত এখন আত্মসমর্পণ করেছে বন্যার কাছে, যে প্রকৃতির সঙ্গে পারা যাবে না, আপনার বন্যা হবে, এটা মেনে নিতে হবে। এবং বন্যা থেকে বাঁচার উপায়, আপনি বাঁধ বানাবেন, কত উঁচু বাঁধ বানাবেন? নেদারল্যান্ড তো বাঁধ বানিয়েছে, বাঁধ উঁচু করেছে, কিন্তু 2021 সালে এসে 100 বছরের রেকর্ড বন্যা হয়েছে, বাঁধ কাজ করেনি। মানে এই যে আচ্ছা, তারপরে নেদারল্যান্ড যে কাজটি করেছে সেটি হচ্ছে যে এই বাঁধ বানিয়ে কোনো সমাধান নাই। সমাধান হচ্ছে যে আপনি আপনার বাড়ি উঁচু বানান, ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই বাড়ি উঁচু বানান, এবং মানসিকভাবে মেনে নেন যে বছরে 1-2 মাস পানি থাকবে, তখন আপনাকে নৌকা দিয়ে চলতে হবে, তখন আপনার গাড়ি নিয়ে চলতে পারবেন না। হাওড়ের মানুষ তো এটা মেনেই নিয়েছে যে হাওড় মানেই হচ্ছে আপনার বছরের একটা অংশ সময় পানি থাকবে। দেখেন একটা জিনিস, হাওড়ের মানুষ এটা মেনে নিয়েছে না, হাওড়ের মানুষ এটা মেনে নিয়েছিল, কিন্তু এই সড়ক বানিয়ে এখন যে জিনিসটা হচ্ছে, দেখেন সড়ক বানানোর ফলে হাওড় থেকে ধান বাড়িতে আনা সহজ হয়েছে, নো ডাউট, কোনো এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। কিন্তু এইটুকু সহজ করতে গিয়ে আমাদের খাদ্য নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, বাংলাদেশের ধানের বাস্কেট, ধানের যে ঝুড়ি হাওর, সেই জায়গাকে আপনি ইকোলজি নষ্ট করছেন। এবং আমি যখন এই পিডির সঙ্গে কথা বললাম, পিডি ভদ্রলোক এখন অবসরে, তিনি বলেন তার তো কিছু করার ছিল না, কারণ এই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে, তারপরে আপনার ইকোলজিক্যাল সার্ভে হয়েছে, সব সার্ভে থেকে রিপোর্ট এসেছে। তো রোডসের আয়োজনের সঙ্গে পরে যখন আমি কথা বললাম, তখন ওনারা বললো যে এই যে ইকোলজিক্যাল সার্ভে হয়েছে বা ইএমপি র্যাব যাই কিছু হয়েছে, মহামান্যের যেভাবে অভিপ্রায় ছিল সেভাবে হয়েছে। তারপরে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপনার যেমন প্রকল্প ফিজিবল দেখানোর একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে রেলওয়ে 2012 সালে 648 কোটি টাকায় ডেমো ট্রেন কিনেছিল আবুল হোসেন সাহেবের সময়। সেই ডেমো কোথায়? নাই, সেই ডেমো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ডেমো কেনার ক্ষেত্রে যে কাজটি করা হয়েছিল, যে ফিজিবিলিটি লাভ করতেছে আপনার, ডেমো কেনার সময় যে কাজটি করা হয়েছিল সেটি হচ্ছে যে একটা জরিপ করা হয়েছিল যে ডেমো কিনলে লাভ হবে না লোকসান হবে, মানে ভায়াবল হবে কিনা। তো দেখা গেছে যে ডেমোতে কোনো লাভ হয় না, এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে এটা চালানো হবে। তখন বলা হয়েছিল যে ডেমো ট্রেন চালু করলে এবং এটা ভায়াবল করতে হলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে 120 টাকা ভাড়া হবে। সেই সময় বাসের ভাড়া ছিল 20, 25, 30 টাকা। তো 120 টাকা ভাড়া দিয়ে তো ট্রেন ভায়াবল কেউ যাবে না সেই সময়ের। এখন উনি ভদ্রলোক জেডিসি, ওনাকে ডেকে মন্ত্রী আবুল হোসেন বলেছিল তুমি ঘোড়ার ডিমের অফিসার, এইটা একটা নতুন করে জরিপ করে এটা ভায়াবল করো। তো তখন তারা যে কাজটা করলো, বাসের যাত্রীদের উপরে একটা জরিপ চালালো, স্যাম্পল সাইজ হচ্ছে 100 জনকে জিজ্ঞাসা করলো যে যদি ট্রেন চালু হয় আপনি কি ট্রেনে চড়বেন না বাসে চড়বেন। তো ওই জায়গায় 98 বা 97% জবাব ছিল যে এরা ট্রেনে আসবে।
তো ঢাকা নারায়ণগঞ্জ রোডে দিনে প্রতিদিন 4 লাখ 5 লাখ মানুষ যায় আসে। কি ভাড়ার কথা উল্লেখ করা হয়েছিল যে এত বড় হবে? আচ্ছা না আমি বলতেছি, তো ঢাকা নারায়ণগঞ্জ রোডে প্রতিদিন 4-5 লাখ যাত্রী পরিবহন করে, তার 98% ট্রেনে চলে আসবে। সুতরাং ট্রেনের ভাড়া 20 টাকা করা যাবে। এইভাবে এটা ভাইবল দেখানো হয়েছে। কিন্তু এইটা তো ভাইবল হয় নাই। 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে ডেমো বন্ধ হয়ে গেছে লোকসানের কারণে। তারপর হচ্ছে আপনার নানান কারণে। আর একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে এই সেতু বিভাগের বাংলাদেশে শেখ হাসিনার আমলে, এই গত সরকারের আমলে ফিজিবিলিটি নিজে একটা দুর্নীতির জায়গা হয়ে উঠেছিল। যেমন আপনি একটা প্রকল্প বাস্তবায়ন করবেন, আপনার 10 বছর 12 বছর লাগবে, দীর্ঘ সময়। আপনি ততদিন চেয়ারে থাকবেন কি থাকবেন না, মন্ত্রী থাকবেন, সচিব থাকবেন কি থাকবেন না, তার তো নিশ্চয়তা নাই। তার চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ফিজিবিলিটি করা। সরকারের নিয়ম ছিল যে যে কোনো প্রকল্পের ব্যয় যে 50 কোটি টাকার বেশি হয় সেটাকে ফিজিবিলিটি করতে হবে। আমি একটা উদাহরণ দিই সেতু বিভাগের। সেটি হচ্ছে যে ঢাকা শহরে মেট্রো রেল হচ্ছে, 6টি মেট্রো রেল হবে 129 কিলোমিটার। 6টি মেট্রো রেলের জন্য সরকার একটা কোম্পানি ফর্ম করেছে আলাদা, ডিএমটিসিএল, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তো সেতু বিভাগ পাতালে রেল বানাবে। মেট্রো রেল কিন্তু ঢাকা শহরে হচ্ছে এবং মেট্রো রেলের একাংশ কিন্তু পাতালে হবে। কিন্তু সেতু বিভাগ নতুন এক প্রজেক্ট নিয়ে আসছে যে সাবওয়ে। আচ্ছা, তো সাবওয়ের জন্য তারা ফিজিবিলিটি করছে। ফিজিবিলিটি করে সাবওয়েতে দেখা গেছে সব মিলে 9 লাখ কোটি টাকা লাগবে। 9 লাখ কোটি টাকা 9 লাখ কোটি টাকা আচ্ছা 9 লাখ কোটি টাকা লাগবে। এটা 2023-এ। তো 9 লাখ কোটি টাকা যেতে লাগবে, তাহলে তার বাস্তবায়নযোগ্য না। কিন্তু ফিজিবিলিটি যে টাকাটা গেল, এই ফিজিবিলিটি করা হয়েছে 321 কোটি টাকায়। এবং এই ফিজিবিলিটি কি, এই ঘর ভর্তি এক বই, কিছু বই সরকারকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা টেবিল ওয়ার্ক হয় কিনা? একটা ভাই শুধু টেবিল ওয়ার্ক না, এটা কপি পেস্ট ওয়ার্ক হয়। আপনি ধরতে পারবেন না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ধরতে পারবেন না। আপনাকে ড্রোন দিয়ে কয়েকটা ছবি তুলবে, কয়েকটা সয়েল টেস্ট করে নিয়ে আপনাকে আমরা একটু মানে আচ্ছা, এটা একটা মজার ইস্যু বলে বলতেছি। এই কাজগুলো পেয়েছে টিপসা। আপনি খোঁজ নেন, সেতু বিভাগে যত রকম ফিজিবিলিটির কাজ আছে গত 10 বছরে ম্যাক্সিমাম করেছে টিপসা। ওবায়দুল কাদের সাহেব, একটা স্প্যানিশ কোম্পানি। ওবায়দুল কাদের সাহেব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম, ওনারা প্রত্যেকের সঙ্গে জড়িত। আচ্ছা, এই তো একটা গেল ফিজিবিলিটি, এই শুধুমাত্র আপনার ইয়ের কথা বললাম। তারপরে আরেকটা ফিজিবিলিটি হয়েছিল ঢাকা চট্টগ্রাম উড়াল সড়ক বানাবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরোটা এলিভেটেড। আচ্ছা, 96,000 কোটি টাকা লাগবে। প্রজেক্ট শেষ? প্রজেক্ট তো হয় নাই, প্রজেক্ট তো হবে না, এত বড় প্রজেক্ট হবে না। 110 কোটি টাকা ফিজিবিলিটিতে কমপ্লিট। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন হবে। ঢাকা চট্টগ্রাম, এটা বেশ আলোচনা আসছিল। হ্যাঁ হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন হবে। যেই বুলেট ট্রেনের 45 মিনিটে আপনি চট্টগ্রাম যাবেন, বা 50 মিনিটে চট্টগ্রাম যাবেন 300 কিলোমিটার গতিতে। ভাই 1 লাখ কোটি টাকার প্রজেক্ট। আপনার তো বিমানে যেতে 45 মিনিট লাগে। আচ্ছা, এই ট্রেনে যদি আপনি সফর করেন তাহলে আপনার জনপ্রতি ভাড়া কমপক্ষে হবে 4500 টাকা। ভাই বিমানে আপনি যাইতে পারতেছেন 3200, 3300, 3500 টাকা দিয়ে, আপনি কেন 4500 টাকা ট্রেনে যাবেন? আচ্ছা, এই প্রজেক্টের ফিজিবিলিটি করতে গিয়ে 116 কোটি টাকা খরচ করা হয়েছে এবং প্রজেক্ট স্ক্র্যাপ। ঢাকার চারপাশে আরেকটা মজার ফিজিবিলিটি ছিল, রেল করেছিল। ঢাকার চারপাশে বৃত্তাকার রেল লাইন, বৃত্তাকার সড়কের কিন্তু নকশা হয়েছে, টাকার অভাবে কাজ হচ্ছে না। মাঝখানে আর একটা ফিজিবিলিটি এসে ঢুকে গেছে, বৃত্তাকার রেল। 24 কোটি টাকা খরচ করেছে। খরচ করে বলতেছে যে এই রেল লাইন দিয়ে বছরে 9 কোটি যাত্রী পরিবহন করা হবে 81 কিলোমিটার রেল লাইনে। ভাই সারা দেশে রেলের 3200 কিলোমিটার রেল লাইন, সেই রেল লাইনে বছরে যাত্রী 7.5 কোটি। বছরে ঢাকা শহরে 81 কিলোমিটার আপনার 9 কোটি যাত্রী পরিবহন করবেন। এগুলো তো অ্যাবসার্ড সব হিসাব ছিল। এগুলো ছিল পুরোপুরি লুটপাট। এই যে এই প্রকল্প বলেন, হাওরের প্রকল্প বলেন, এগুলোর ফিজিবিলিটি হয়েছে লুটপাট। ফিজিবিলিটির নামে লুটপাট হয়েছে। প্রজেক্টকে যেমন খুশি তেমন ভায়াবল দেখানো হয়েছে। যেমন একটা সর্বশেষ একটা উদাহরণ দিই, সরকার কি বিপদের মধ্যে আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুবই শক্তিশালী একজন লোক ছিলেন, সাইফুজ্জামান শেখর। ওনার মনে হয়েছে উনি ওনার বাড়িতে রেল নেবেন, মাগুরা। উনি একের পর এক প্রেশার করে মাগুরা রেলের প্রজেক্ট পাস করাইছেন, 1800 কোটি টাকার প্রজেক্ট। এখন এটা তো একটা লিঙ্ক রোড ভাই, ভাঙ্গা থেকে মাগুরা পর্যন্ত যাবে লিঙ্ক রোড। এখন ওই রাস্তায় আপনি 20 টাকায় অটো দিয়ে সারাদিন যাতায়াত করা যায়। সারাদিন অটো রিক্সা আছে রেল লাইনের পাশে। আপনার দিনে একটা ট্রেন চলবে, এর জন্য কে বসে থাকবে? কে বসবে না। আচ্ছা, 1800 কোটি টাকা। এখন রেল বলতেছে যে এই লাইনটা তো 1800 কোটি টাকা তো ঢালছি, এখন তো লাইনটা বাঁচাইতে হবে যে কোনো মূল্যে, কারণ আপনারা 1800 কোটি টাকা খরচ করে ফেলছেন। এখন তো কিছু না কিছু একটা করতে হবে। এখন কিছু করতে গেলে এটারে ঝিনাইদহের সঙ্গে কানেক্ট করতে হবে, যাতে ওই দিক দিয়ে আপনি খুলনা বেনাপোল যেতে পারে, লাইনটা তারা বাইবুলায়। এখন এই 1800 কোটি টাকার যে বিনিয়োগ করছেন, এই ঝিনাইদহ পর্যন্ত করতে গেলে আপনার টাকা লাগবে 7000 কোটি টাকা। তার মানে আপনি 1800 কোটি টাকার খরচ, মানে এইটুকু পোষাতে গিয়ে 1800 কোটি টাকা বিনিয়োগ করছেন। এই বিনিয়োগকে বাঁচাইতে হলে, এই বিনিয়োগ যেন বিফলে না যায়, সেই জন্য আপনার খরচ করতে হবে 7000 কোটি টাকা। এক মন্ত্রী ছিলেন একে খন্দকার, ওনার মনে চাইছে উনি ওনার বাড়ি দিয়ে একটা রেল লাইন বানাবেন, ঈশ্বরদী ঢালারচর। উনি বাড়ি দিয়ে একটা রেল লাইন বানাইছেন। সেই রেল লাইন 47 কিলোমিটার ঘুরে গেছে, এখন রেল লাইনে কোনো যাত্রী হয় না, সারাদিন একটা ট্রেন চলে।
1670 কোটি টাকা। আচ্ছা, এখন বলতেছে যে এই ট্রেন লাইনটা ভায়াবল করতে হলে গোবরা রাজবাড়ির সঙ্গে একটা সেতু বানাইতে হবে। সেতু বানাইলে কত টাকা লাগবে? 12,000 কোটি টাকা। আপনি যে টাকাকে খরচ করছেন সেটার আপনি আবার যদি উদ্ধার করতে চান যে আমি এগুলো মিনিমাম ইউজ করতে গেলেও সেখানে যে পরিমাণে এখন বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগের ইয়াটা কি আসলে যুক্তিসঙ্গত কিনা, এবং সেটা বাংলাদেশের এই মুহূর্তে এগুলো যারা অন্তর্বর্তী সরকার এসেছেন তাদের দেখা উচিত যে এই প্রকল্পগুলো কেন নেওয়া হয়েছিল, কিভাবে নেওয়া হয়েছিল, কার স্বার্থে নেওয়া হয়েছিল, এবং এই প্রকল্পগুলো নিয়ে রাষ্ট্রের অর্থ যেভাবে মিসইউজ করা হয়েছে এর জন্য প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা উচিত। সরকার জুলাই হত্যা এটা সেটা নানান কিছু বিচার করতেছে, কিন্তু শেখ হাসিনার আমলে যে ভুয়া উন্নয়ন হয়েছে এবং আমরা সেখানে আসতেছি। আমরা একটু এই রেশ ধরে আপনি যেটা বললেন যে এই কারো মনে হলো সে উন্নয়নের জন্য প্রকল্প পাশ করে নিল, ব্যক্তি স্বার্থ বলেন বা গোষ্ঠী স্বার্থ বলেন, চাপ দিয়ে জোর করে পাশ করে নিল, পিএমতে ক্ষমতা ছিল সে পিএম দিয়ে আমরা সেই পিএম এর কাছে একটু আসছি। আপনি যেটা বলছিলেন যে কোনো ধরনের কোনো আইন বা কোনো ধরনের কোনো যৌক্তিকতা মানা হয় নাই যে ধরনের প্রকল্পগুলো পাশ করা হয়েছে ইতিমধ্যে, এবং তার মধ্যে কিন্তু সব থেকে যে ক্রেডিট নিয়েছেন যিনি আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, যে তিনি হচ্ছেন উন্নয়নের রানী তাকে বলা হয়, বাংলাদেশে তিনি নাকি উন্নয়নে সবকিছু করে দিয়েছেন। তো এই যে আজগবি উন্নয়ন জনগণের স্বার্থে না করে ব্যক্তি স্বার্থে করলেন, সেই তার সম্পর্কে জেনে আসে। আজকে একটা মানবজমিন নিউজ করেছে, সেটি হচ্ছে দিল্লি থেকে সরানো হয়েছে হাসিনাকে। আমরা জানি যে 5 তারিখে তিনি পালিয়ে গেলেন, পালিয়ে ভারতে চলে গেলেন, তখন থেকে দিল্লিতে ছিলেন বা কোথায় ছিলেন আমরা আসলে কংক্রিট কোনো তথ্য পাচ্ছিলাম না। তো আজকের এই নিউজের পরে কি মনে হলো যে তাকে সরানো হয়েছে, না তিনি কোথাও আত্মগোপনে আছেন, অথবা তিনি কোন অবস্থায় আছেন? আসলে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? না, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে বিবিসির যে খবরটি ছিল, বিবিসি বাংলার, বিবিসি হিন্দির, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে দিল্লি লুটিয়ান্সের কোন একটা বাংলোতে রাখা হয়েছে। তো সেখান থেকে শেখ হাসিনাকে সরানো হবে কিনা এই বিষয়ে আমি নিশ্চিত নই, বা মানবজমিন যে খবরটিতে বলছে যে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে, এবং এই খবরটির কিন্তু কোনো সূত্র যেহেতু পাইনি সে কারণে নিশ্চিত করে মন্তব্য করা যাচ্ছে না। তবে আমি আপনাকে বলি যে কিছুদিন পূর্বে গত ডিসেম্বরে একেবারে সূত্রের বরাত দিয়ে না, একেবারে বক্তব্য সহ একটি রিপোর্ট করা হয়েছিল সমকালে। সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতের জন্য উনি বার্ডেন হয়ে গেছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর উনি আরো অনেক বেশি বার্ডেন হয়ে গেছেন। তো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ভারত অনেকদিনই করছে, সেটি ওমান হতে পারে, সেটি ফিনল্যান্ড হতে পারে, সেটি বেলারুশ হতে পারে, সেটি পোল্যান্ড হতে পারে। এরকম চেষ্টা ভারতের দিক থেকে অনেক দিন রয়েছে, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে দুনিয়ার কোনো দেশ শেখ হাসিনাকে গ্রহণ করতে বা আশ্রয় দিতে রাজি হচ্ছে না। যেটি শোনা যাচ্ছে ভারতীয় মাধ্যম থেকে যে ওমানে শেখ পরিবারের বিনিয়োগ রয়েছে, তাদের ক্যাসেল ট্যাসেল রয়েছে, তারপরেও সেখানে উনি যেতে পারছেন না। আর এটা কিন্তু শোনা কথা, আর যেটা একেবারে নিশ্চিত, শতভাগ নিশ্চিত, সেটি হচ্ছে যে ফিনল্যান্ডে শেখ হাসিনার পরিবারের বিপুল সহায় সম্পত্তি রয়েছে। শেখ হাসিনার যিনি বোনের ছেলে ববি, রাদান মুজিব সিদ্দিকী ববি, ওনার স্ত্রী পেপ সিদ্দিকী, যিনি আইওএমে কাজ করেন, উনি ফিনল্যান্ডের নাগরিক। সেখানে হ্যাঁ, এই সুবাদে ফিনল্যান্ডে তাদের পারিবারিক সম্পত্তি রয়েছে। আপনার খেয়াল থাকবে যে শেখ হাসিনা প্রতি বছর ফিনল্যান্ডে একবার যেতেন বেড়ানোর জন্য, একটা স্কি রিসোর্টে শেখ রেহানার সঙ্গে ওনাকে দেখা যেত, বরফে হাঁটছেন। এটা ওনাদের একটা পারিবারিক সম্পত্তি, একটা রিসোর্ট, বা ওনাদের এমনও শোনা যায় যে ওনাদের স্কি রিসোর্ট রয়েছে। তো সেই ফিনল্যান্ড তাদেরকে এখন নিচে যাচ্ছে না, আশ্রয় দিচ্ছে না। তো এটা হচ্ছে যে আসলে একটা বাস্তবতা, মানে বাংলাদেশ থেকে যেভাবে তিনি বিতাড়িত হয়েছেন, এবং জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে গণহত্যার, সেই সংক্রান্ত আসলে প্রতিবেদন দেখার পরে কোনো সভ্য দেশই তাকে গ্রহণ করবে না, এটা আসলে খুবই স্বাভাবিক বিষয়। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা রাজীব ভাই আপনার সঙ্গে আলোচনা করতে পারলে আসলে ভালো হতো, কিন্তু যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমরা একটু আস্তে আস্তে যাই। সুপ্রিয় দর্শক, শুনলেন যে আমাদের দেশে, বাংলাদেশে বিগত সময়, ফ্যাসিবাদের সময় আমাদের উন্নয়নটা কেমন ছিল এবং উন্নয়নের প্রয়োজনটাই মানুষের কেমন ছিল। জনগণের দিক থেকে চিন্তা না করে ব্যক্তি বা দলের থেকে চিন্তা করার ফলে যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো সবই ছিল দেশের টাকা নষ্ট এবং দেশের সম্পদ নষ্ট। আমরা চাই বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার সহ আগামীতে যে সরকারগুলো আসবে সেই সরকারগুলো এ ধরনের অপচয় যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং নিজেরাও অপচয় থেকে বিরত থাকবে। তো সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকে। নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।